গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমি তোমাদেরকে পড়াবো জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় দশম শ্রেণীর। তো আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে কিছুটা পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হলো উদ্ভিদের চলনের প্রকারভেদ। তাহলে আজকে আমাদের পাঠ্যসূচি হলো উদ্ভিদের চলনের পদ্ধতি। কতগুলো পদ্ধতি রয়েছে উদ্ভিদের চলনের। আগের দিনে আমরা যতদূর পড়েছি সেটা হলো ট্যাকটিক চলন অবধি। ট্যাকটিক চলনের উদ্ভিদের চলনের প্রকারভেদ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দুই প্রকারের: স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলন। আবিষ্ট চলনকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। আমরা আগের দিন যেটুকু পড়েছিলাম সেটা হলো ট্যাকটিক চলনের ফটোট্যাকটিক চলন আমরা কাকে বলি এবং তার উদাহরণ কি, কাদের মধ্যে দেখতে পাই, সেই অবধি আলোচনা করা হয়েছিল। আজকে দিয়ে যেটা পড়বো সেটা হলো কেমোট্যাকটিক চলন আমরা কাকে বলছি এবং নেক্সট যে টপিকগুলো আছে। তাহলে শুরু করা যাক কেমোট্যাকটিক চলন দিয়ে। তাহলে কেমোট্যাকটিক চলন কাকে বলছি? কেমোট্যাকটিক চলন বা কেমো কথাটির অর্থ কি? কেমিক্যাল দিয়ে কেমো কথাটা এসেছে। কেমিক্যাল মানে আমরা কি জানি? কেউ বলতে পারবে? কেমিক্যাল মানে আমরা জানি কি, কোনো রাসায়নিক কোনো বস্তু। ঠিক আছে, তাহলে এখানে কেমোট্যাকটিক চলন আমরা কি বলছি? রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদের মধ্যে যে চলন দেখা যায় তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন ধরো কোনো ফুলের পরাগ রেণু থাকে, পরাগ রেণু থেকে পরাগ থেকে সেই পরাগ রেণুর ডিম্বাশয় অবধি যে চলন বা যে গমন, আমরা এটা এক প্রকারের গমনও আমরা বলি। তো এই যে পরাগ থেকে পরাগ রেণুর ফুলের ডিম্বাশয় অবধি যে চলন আমরা দেখতে পাই সেটাকেই আমরা কি বলছি? কেমোট্যাকটিক চলন। এবং এই যে চলনটা সম্পন্ন হয় পরাগ রেণু থেকে ডিম্বাশয় অবধি, এটা একটা রাসায়নিক বস্তুর প্রভাবে ঘটে। তাহলে এই রাসায়নিক বস্তুটা এখানে উদ্দীপক হিসেবে কাজ করে। আগের দিন আমরা যে উদ্দীপক নিয়ে পড়েছিলাম, যে বাহ্যিক উদ্দীপক, সেগুলো কি কি? সূর্যালোক, অভিকর্ষ বল, হুম, এগুলো বা প্রভৃতি, জল ইত্যাদি। তো রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদের মধ্যে যে চলন দেখা যায়, ফুলের পরাগ রেণু থেকে ডিম্বাশয়ের মধ্যে যে রাসায়নিক বস্তুর প্রভাবে যে চলন আমরা দেখতে পাই তাকে আমরা কেমোট্যাকটিক চলন বলছি। কেমোট্যাকটিক চলনের এক্সাম্পল হিসেবে আমরা এখানে কি দেখছি? যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে আমরা কেমোট্যাকটিক চলন বলছি। তাহলে কিসের শুক্রাণু? ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, এই ম্যালিক অ্যাসিডই হলো এক ধরনের রাসায়নিক বস্তু। এখানে রাসায়নিক বস্তু তাহলে কি? ম্যালিক অ্যাসিড, যার প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হয় বা ছুটে যায় বা ধাবিত হয়। এই পদ্ধতিটিকে আমরা কি বলছি? কেমোট্যাকটিক চলন। তো এটা গেল ট্যাকটিক চলনের মধ্যেকার পার্ট। এরপরে আমরা যে চলন দেখবো সেটা হলো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলন কাকে বলছি? উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। দিক নির্ণীত মানে কোনো দিককে নির্ণীত করে চলন, কোনো দিককে টার্গেট করে যে চলন হচ্ছে বা যে আহ, গমন ঘটছে বা যেদিকে এগিয়ে যাচ্ছি তাকে আমরা দিক নির্ণীত চলন বলছি। তাহলে ট্রপিক চলন কাকে বলছি? উদ্দীপকের উৎসের দিকে। উদ্দীপক মানে বলেছি যে সূর্যালোক, জল বা অভিকর্ষ বল, এগুলো আমাদের বাহ্যিক উদ্দীপক, তার উদাহরণ। তেমনি উদ্দীপকের উৎসের দিকে, সূর্যালোকের উৎস কি? সূর্যালোকের উৎস হলো সূর্য। আর সূর্য দিয়ে যে আলো আসছে, উদ্ভিদ সেই আলোটাকে কি করছে? অনুসরণ করছে। অনুসরণ করে সেই আলোর গতিপথ অনুযায়ী এগিয়ে যাচ্ছে, বা উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, বা উদ্ভিদের পুরো বডি বা সমগ্র উদ্ভিদেরই চলন ঘটছে। তাহলে ট্রপিক চলন তাহলে কাকে বলছি? উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে।
উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটছে তাকে আমরা ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলছি। এই ট্রপিক চলনকে আবার কয় ধরনের বিভক্ত করা হয়েছে সেগুলি আমরা কি দেখতে পাচ্ছি। উদ্ভিদের ট্রপিক চলন প্রধানত 3 প্রকারের হয়, যথা ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। এগুলো ইংলিশ টার্ম। ফটোট্রপিক মানে ফটোট্রপিকের আমরা ভেঙে ভেঙে বুঝি যাতে আমরা বুঝতে পারি। আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমাদেরকে। ফটোট্রপিক, ফটো মানে আমরা কি জানি, ছবি, বা এখানে ফটো কথার অর্থ হলো আলো। ফটোট্রপিক চলন বা আলো নির্দিষ্ট চলন, আলোক নির্দিষ্ট চলন বা আলোকবর্তী চলন। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে কি হাইড্রোট্রপিক চলন। হাইড্রো মানে আমরা জানি যে জল, যেখানে হাইড্রো কথাটি দেখতে পাই সেটার মানে হচ্ছে কি জলকেন্দ্রিক বা জলবর্তী চলন। আমরা যেমন তোমরা শুনে থাকবে যে কাউকে যদি কুকুরে কামড়ায়, কোনো মানুষকে যদি, কোনো বাচ্চা বলো কোনো বড়কে যদি কুকুরে কামড়ায়, তাহলে তাদেরকে আমরা কি বলি যে ওর তার হাইড্রোফোবিয়া হয়েছে, বা আমরা বাংলাতে বলি জলাতঙ্ক হয়েছে, মানে তারা জলের দেখে ভয় পায়। জলের কাছাকাছি আসলে, জলের সংস্পর্শে আসলে তারা ভয় পায়, তাকে আমরা কি বলি জলাতঙ্ক। এবং যে রোগটা সেই রোগটার নাম আমরা কি বলি যে হাইড্রোফোবিয়া হয়েছে। তাহলে হাইড্রো কথাটি সেখানে যুক্ত আছে। হাইড্রো মানে কি জল, আর হাইড্রোফোবিয়া মানে কি জলাতঙ্ক। তাহলে জলের থেকে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে সেটা জলাতঙ্ক রোগ। আর সেটাকে আমরা ইংলিশে কি বলি যে হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে কি, হাইড্রো তাহলে কোন কথার সঙ্গে যুক্ত আছে, জল। এখানেও আমরা দেখছি যে হাইড্রোট্রপিক চলন ঘটছে উদ্ভিদের, তার মানে কি জলকেন্দ্রিক বা জলবর্তী চলন ঘটে। সেটা কিভাবে ঘটে বা কিভাবে সেই চলনটা হয় সেটা আমরা নেক্সট দেখবো। আর এক ধরনের কি চলন দেখতে পাই ট্রপিক চলনের, জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন মানে হচ্ছে আমরা অভিকর্ষ বল এখানে কাজ করছে। জিওট্রপিক, জিওট্রপিক মানে আমরা মাধ্যাকর্ষণ শক্তির ফলে যে আমরা উদ্ভিদের চলন দেখতে পাই সেটাকেই আমরা জিওট্রপিক চলন বলি। এগুলো তো আমি বললাম তোমাদের এক কথায়। এরপরে প্রত্যেকটা চলনের প্রকারভেদ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তাহলে প্রথম পয়েন্ট যেটা ছিল যে ফটোট্রপিক চলন, ট্রপিক চলনের প্রথম পয়েন্ট যেটা ছিল বা প্রথম টাইপ সেটা হলো ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন আমরা কাকে বলছি, উদ্ভিদ অঙ্গের চলন যখন, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আমরা আলোকবর্তী বা ফটোট্রপিক চলন বলে। আমি যেটা বললাম আলোক কেন্দ্রিক, ফটো মানে কি আলোক। তাহলে আমরা এখান দিয়েই বুঝতে পারবো যে ফটোট্রপিক কথাটা শুনেই যেন আমাদের মনে বুঝতে পারি যে না, ফটোট্রপিক চলন মানে আমাদের ফটো এখানে কথাটা আছে মানে আলো সম্পর্কিত নিশ্চয়ই কোনো চলন, যেন আমাদের মাথায় এটা হিট করে যে ফটোট্রপিক মানে আলোক কেন্দ্রিক যে চলন। তাহলে ফটোট্রপিক চলনের সংজ্ঞা আমরা কি বলতে পারি, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবর্তী বা ফটোট্রপিক চলন বলে। এখানে পাশে যে ছবিটা আমি দিয়েছি দেখো, একটা এটা তোমাদের ঘরেও থাকে, এটা তো আমি ছবি দিয়েছি, এটা প্রত্যেকের অনেকের ঘরেই থাকে এরকম। একটা ঘরের মধ্যে একটা টব আমরা সাধারণত জানালার পাশেই রাখি। একটা টবে যখন একটা গাছ আমরা চারা গাছ পুঁতি বা টবে করে রাখি বেড়ে ওঠার জন্য, প্রথম প্রথম সোজাসুজি থাকে চারা গাছটা। টবে যখন লাগাই, ভালো করে তোমরা খেয়াল করবে বা মনে করো আমি কি বলতে চাইছি। টবে যখন একটা গাছ দিই তখন গাছটা কেমন থাকে, পুরোপুরি আমরা যেমন ভাবে পুঁতি, আমরা তো নিশ্চয়ই টবে গাছটা বাঁকিয়ে পুঁতি না বা লম্বালম্বি করে আড়াআড়ি ভাবে পুঁতি না। গাছ আমরা সোজাসুজি ভাবে পুঁতি যেমন নর্মালি পোতা হয়। তেমনি আমরা জানলার সামনে যে টবটা যখন রেখে দিই, একদিন গেল, দুদিন গেল বা কিছুদিন গেল, টবের গাছটা তেমন একটা কোনো পরিবর্তন দেখা যায় না, আস্তে আস্তে বড় হতে থাকে। আমরা কয়েকদিন পরে আমরা দেখবো, এই সেকেন্ড ছবিটাতে তোমরা খেয়াল করে দেখবে, কয়েকদিন পরে আমরা দেখি কি গাছটার অগ্রভাগ, মানে গাছটার অগ্রভাগ বলতে গাছটার যে কাণ্ড আছে এবং কাণ্ডের সাথে যে শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখার যে পাতা রয়েছে এবং গাছের যে একদম অগ্রভাগ বা মুকুল যে অংশটা আছে, সেই যে অংশটা জানালার ভেতর দিয়ে রুমের বাইরে যেতে চাইছে।
জানালার ভেতর দিয়ে বাইরে কেন যেতে চাইছে? এবার জানালার বাইরে হচ্ছে আলো, আলো রয়েছে বা সূর্যালোক রয়েছে। ঘরের মধ্যে তুলনামূলক অন্ধকার অন্ধকার হয়ে থাকে, আর ঘরের মধ্যে ঘরের তুলনায় ঘরের বাইরে নিশ্চয়ই বেশি আলো থাকে। তাই গাছটা কোথায় যেতে চাইছে? বেঁকে জানালার বাইরে দিয়ে বাইরে উঁকি মারতে চেষ্টা করছে। এবং সেটা কিসের জন্য ঘটছে এবং সেটা কার প্রভাবে ঘটছে? সেটা হচ্ছে সূর্যালোকের প্রভাবে ঘটছে। যেহেতু সূর্য বাইরে আছে এবং সূর্যালোক জানালার বাইরে রয়েছে, তাই গাছটা যেহেতু আমি জানালার পাশে রেখে দিয়েছি, গাছটা ঘরের মধ্য থেকে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এক্ষেত্রে আমরা উদ্দীপক হিসেবে কাকে পাচ্ছি? সূর্যালোক, সূর্যালোক বা সূর্যের আলো। তাহলে সেই একই জিনিসটাই আমরা এই ছবিতে যেটা দেখেছি সেটাই আমরা সংজ্ঞাতে পড়লাম, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয়, আলোক উৎসটা এক্ষেত্রে জানালার বাইরে যে সূর্যালোক আছে, তাহলে সেই গতিপথটা অনুসরণ করছে গাছ। গাছ ঘরের মধ্যে থেকে গাছের কাণ্ড, শাখা প্রশাখা সূর্যালোকের গতিপথ অনুসরণ করে জানালা ছেড়ে জানালার মধ্য দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। তাহলে সূর্যালোকের গতিপথ অনুসরণ করছে। সেই জন্য এখানে কি চলন আমরা দেখতে পাচ্ছি? না, ফোটোট্রপিক চলন, বা আমরা আরো বলতে পারি কি আলোকবর্তী চলন। হুম। তো এখানে উদ্ভিদের কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী ও মূলকে প্রতিকূল আলোকবর্তী বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে উদ্ভিদের কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী এবং মূলকে প্রতিকূল আলোকবর্তী বলা হচ্ছে। কেন বলা হচ্ছে কেউ কি বুঝতে পেরেছে? কেউ কি বলতে পারবে এটা কেন বলা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। উদ্ভিদের কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী বলছি কেন? অনুকূল আলোকবর্তী মানে কি? আলোর অনুকূলে। আর প্রতিকূল আলোকবর্তী মানে আলোর বিপরীত দিকে। তাহলে এখানে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, আলোর অনুকূলে আলোর অনুকূলে কে ছুটছে বা কে এগিয়ে যাচ্ছে? গাছের কাণ্ড এবং শাখা প্রশাখা। তারাই তো আলোর দিকে এই বেঁকে গিয়ে আলোর দিকে আলোকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। আর কে আলোকে অনুসরণ করছে না? এই যে কাণ্ডের নিচে, এই যে টবে মাটির নিচে যে নিশ্চয়ই মূল রয়েছে গাছের, সেই মূলটা কোথায় যাচ্ছে? মূলটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এখানে কাণ্ড এবং উদ্ভিদের কাণ্ড এবং শাখা তাহলে আলোর অনুকূল হলো। অনুকূল মানে আলোর দিকে, আর প্রতিকূল মানে কি? আলোর বিপরীতে। বলেন নদীতে যখন তোমরা যদি কেউ বোটে করে কোথাও ভ্রমণ করো, তাহলে বলে না যে বোটটা যেদিকে যাচ্ছে নদীর স্রোতটাও সেদিকেই যাচ্ছে। তাই আমরা অনেক আগে যেতে পারছি। কোনো জায়গায় যদি তোমরা যাও, বোটে করে একটা জায়গা দিয়ে যদি কোথাও যাও, তাহলে যখন জোয়ারের সময় নদীর স্রোত একদিকে বইতে থাকে, আর নৌকাটাও যদি ঠিক একই দিকে বয়ে যায়, তাহলে বলে না যে নদীর স্রোতের অনুকূলে নৌকাটা ছুটছে, মানে নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকেই এগিয়ে যাচ্ছে। আর যখন ভাটা হয়, তখন যখন নৌকাটা ভাটার বিপরীত দিকে যাচ্ছে, যে ভাটার নদীটা একদিকে বয়ে যাচ্ছে, নৌকাটা বিপরীত দিকে যাচ্ছে, তখন যেতে অনেকটা দেরি হয় তুমি যে জায়গায় যাচ্ছ। ধরো সকালে গিয়েছো, জোয়ারে গিয়েছো, অনেক তাড়াতাড়ি গিয়েছো, আবার কোনোদিন হয়তো বিকেল হয়ে গেছে, বিকেলের সময় যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে ভাটা হয়ে গেছে, তাহলে জলের স্রোতটা বিপরীত দিকে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। তখন যদি তুমি যেতে চাও সেই জায়গায়, তাহলে অনেকটা দেরি হবে যেতে। সেটা কিসের জন্য? সেটা স্রোতের প্রতিকূল স্রোত ছিল বলে, সেই জন্য নৌকাটা প্রতিকূল স্রোতে বয়েছে, সেই জন্য দেরি হয়েছে। তাহলে প্রতিকূল আর অনুকূল মানে কি বুঝলাম? অনুকূল মানে যেদিকে স্রোত চলছে সেই দিকেই বয়ে যাওয়া, বা যেদিকে আলো, এক্ষেত্রে যেদিকে আলো সেই দিকেই অনুসরণ করা। তাহলে সেই অনুসরণটা কে করছে? উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা। তাই আমরা উদ্ভিদের কাণ্ড এবং শাখাকে অনুকূল আলোকবর্তী বলছি। আর মূল হচ্ছে তোমার নিচের দিকে যাচ্ছে। মূল নিশ্চয়ই গাছের সাথে মূলগুলো দেখো, কখনো দেখোনি যে গাছের সাথে মূলও একইভাবে সূর্যালোককে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে, বা গাছের পাতার সাথে মূলও বড় হচ্ছে। এটা নিশ্চয়ই কখনো দেখোনি। তাই মূল কি হচ্ছে? মূল আলোর বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমরা মূলকে এখানে কি বলছি? প্রতিকূল আলোকবর্তী।
এই যেটা পুরোটা বললাম ফটোট্রপিক চলন সম্পর্কে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিক চলনের টাইপে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি। আমরা আগে বলেছিলাম যে হাইড্রো আর জল দুটো কথাটা পরস্পরের সমার্থক। ঠিক আছে, হাইড্রো মানে জল কথাকে, হাইড্রো আর জল কথাটি হলো সমার্থক শব্দ বা একই শব্দ। হাইড্রোট্রপিক চলন কথাটা যখন তুমি শুনবে তখনই মনে করবে যে এই চলনটার সাথে জলের সম্পর্ক রয়েছে। যেমন ফটোট্রপিক চলনের সাথে যেমন আলোকের সম্পর্ক ছিল, হাইড্রোট্রপিক চলনের সাথে জলের সম্পর্ক রয়েছে। তাহলে হাইড্রোট্রপিক চলন কাকে বলে আমরা সংজ্ঞাটা দেখে নিই। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয় তখন তাকে জলবৃত্তি বা জলবর্তীও আমরা বলতে পারি। জলবৃত্তি বা জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বলে। এখানে এই ছবিটাতে দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এই যে উদ্ভিদটা দেখো, মাঝে মধ্যে হয় না পুকুরের পাশে বা নদীর পাশে কোনো গাছ জন্মেছে, আমরা তো আর নিচটা দেখতে পাই না, নিচটা এইরকমটা হয়। উপরে গাছটা আমরা পর্যবেক্ষণ করি কিন্তু নিচটা আমরা বুঝতে পারি না ঠিক কতটা দূরে গিয়েছে। তো নিচটা পর্যবেক্ষণ করলে আমরা এখানে ছবিতে আমরা যেটা দেখছি যে মাটির অনেকটা অংশে নিচে নেমে গিয়ে প্রায় জলের কাছে মূলগুলো চলে গেছে এতটা দূরে। মূলগুলো তো এতটা দূরে না গিয়ে আরো কম উচ্চতায়ও থাকতে পারতো, কম মাটি ভেদ করেও সেখানে থাকতে পারতো। কিন্তু মূল সবসময় কি চেষ্টা করে, যেখানে জল আছে সেই দিকে অনুসরণ, জলের দিকে অনুসরণ করা। কারণ জল থেকে এরা অনেক জিনিস, জল থেকে খনিজ লবণ আরো অনেক কিছু এরা নিজেদেরকে গ্রো করতে বা নিজেদেরকে বৃদ্ধি করতে জল থেকে অনেক কিছু সংগ্রহ করে। তো জল থেকে কি কি পদার্থ সংগ্রহ করে, খনিজ লবণ ছাড়া আরো কি কি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করব। আপাতত এই টাইপটাতে হাইড্রোট্রপিক চলনে তাহলে আমরা কি দেখছি, মূল কি চাইছে, মূল জলের দিকে ধাবিত হচ্ছে বা জলের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমরা ধরো আমাদের বাড়ির চারপাশে যে গাছপালা আছে, হ্যাঁ, সেগুলো একটা নির্দিষ্ট পর্যায় অবধি সেই গাছপালার মূলগুলো এগিয়ে যায়। এখানে যেরকম দেখছো নর্মালি মাটির এখানে অনেক গভীরতা, জলের সান্নিধ্য পায়নি, তাই যতটা পেয়েছে, মাটির মধ্যেও তো কি জল রয়েছে, তাই যতটা পরিমাণে জল যতদূর অবধি পেয়েছে ততদূর অবধি মূলের বৃদ্ধি হয়েছে। আর এখানে যখন জলের সান্নিধ্য পেয়েছে দেখো, মূলটা যে এই দিকটায়, এই কোণটায় একটুখানি জল পেয়েছে, সেই কোণের দিকে দেখো মূল বেঁকে গেছে, বেঁকে গিয়ে সেই জলের দিকে অনুসরণ করেছে। তাহলে আমরা হাইড্রোট্রপিক চলন সংজ্ঞা আমরা কি বলতে পারি, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয়। সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয় তখন তাকে জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন বলছি। আমাদের পরিবেশের গাছগুলো যেমন, এই যে ছবিগুলো আছে এগুলো ধরো আমাদের পরিবেশের গাছ বা আমাদের পরিবেশে যে ধরনের গাছ আমরা দেখতে পাই। আবার মরুভূমিতে, যেমন থর মরুভূমি বা রাজস্থানের দিকে দেখবে অনেক বড় ধুধু মরুভূমি রয়েছে, সেই মরুভূমিতে কি কোনো গাছপালা হয় না? মরুভূমিতে ক্যাকটাস গাছ হয় না? ক্যাকটাস গাছ ছাড়াও আরো খেজুর গাছ হয়। তো সেই সব গাছের মূলগুলো আমরা যে এখানে দেখছি অল্প একটু মূল একটু গভীরে গিয়ে, একটু গভীরে গিয়েছে, কিন্তু সেই সব জায়গায় মরুভূমিতে কি কোনো জলাশয় থাকে? মরুভূমিতে কোনো জলাশয় থাকে না। মরুভূমিতে জলাশয় অনেক নিচে থাকে, যার জন্য কি হয়, সেই সমস্ত গাছ, ওখানে সব গাছ আমাদের পরিবেশে এখানে যেসব গাছ, খিরিস গাছ বলো, সজনে গাছ বলো, আম গাছ, হ্যাঁ, আরো বিভিন্ন আম, কাঁঠাল, লিচু, সবেদা, যে গাছগুলো, অনেক কমলা লেবু, যে গাছগুলো আমরা সচরাচর আমাদের চারিপাশে দেখতে পাই, পেয়ারা, তো এই গাছগুলো তো কি তোমরা মরুভূমিতে দেখেছো? আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছ জন্মেছে, পেয়ারা গাছ হচ্ছে মরুভূমিতে, নিশ্চয়ই তোমরা এগুলো দেখোনি। মরুভূমিতে কোন কোন গাছগুলো হয়, যে গাছগুলো শিকড় বা মূল অনেকটা নিচে অব্দি যেতে পারে। তাহলে অনেকটা নিচে অব্দি যেতে পারে মানে মরুভূমিতে তো নিশ্চয়ই তোমরা দেখোনি যে জল আছে। মরুভূমিতে তো প্রচুর পরিমাণে জল
জলের অভাব, তাই তো আমরা তাকে মরুভূমি বলি, যে ধু ধু মরুভূমি, কোনো জল নেই, আমরা বলি না? তাহলে মরুভূমিতে জল, মাটির যে লেয়ার আছে, মাটির যে স্তর আছে, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের যে স্তর আছে, সেই স্তরের অনেকটা নিচে জলের স্তর থাকে মরুভূমিতে। তাই সেই সব জায়গায় যেসব গাছের শিকড় অনেকটা নিচ অব্দি পৌঁছায়, সেই সব গাছগুলোই একমাত্র মরুভূমিতে বড় হয়ে ওঠে বা বেঁচে থাকতে পারে। আমাদের আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, বাতাবি লেবু এইসব গাছ মরুভূমিতে হয় না। তাহলে মরুভূমিতে কোন কোন গাছ হয়? যেসব গাছের মূল বা শিকড় অনেকটা নিচ অব্দি গিয়ে তবে তারা জলের স্তর পায়, তো সেই সব গাছগুলোই মরুভূমিতে বেঁচে থাকতে পারে। তাহলে সেই সব গাছের মূল, তাহলে আমরা এখানে কি জানলাম? গাছের মূল হচ্ছে জলের দিকে অনুসরণ করে। আর এই যে অনুসরণ করা, এই যে মূলের জলের দিকে এগিয়ে যাওয়া, উদ্ভিদের এই চলনটাকে আমরা কি বলছি? হাইড্রোট্রপিক চলন। আশা করি সবাই বুঝতে পেরেছো, কেউ যদি বুঝতে না পারো বলো। ওকে, ভেরি গুড। তো পরেরটুকু দেখি, উদ্ভিদের মূল সর্বদা জলের দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে আমরা অনুকূল জলবর্তী বলে থাকি। একটু আগে আমরা অনুকূল আর প্রতিকূল সম্পর্কে জানলাম। তাহলে অনুকূল জলবর্তী মানে জলের দিকে, জলের দিকে উদ্ভিদের মূল এগিয়ে যাচ্ছে, উদ্ভিদের মূল জলের গতিপথের দিকে অনুসরণ করছে, তাই আমরা তাহলে উদ্ভিদের মূলকে কি বলবো? অনুকূল জলবর্তী। আর অপরপক্ষে কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে আমরা প্রতিকূল জলবর্তী বলা হয়। আশা করি আমি যেভাবে বুঝিয়েছি এই জিনিসটা বুঝতে পেরেছো, তাও আমি বলে দিচ্ছি। তাহলে মূল জলের দিকে আগাচ্ছে বলে তাই আমরা মূলকে অনুকূল জলবর্তী বলছি। আর যে গাছটা উপরে আছে, গাছ তো উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই কাণ্ড, গাছ মানে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা সর্বদা জলের উৎসের বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? উদ্ভিদের কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য উদ্ভিদের কাণ্ডকে আমরা প্রতিকূল জলবর্তী বলছি। ওকে, চলো এর পরের যে ট্রপিক চলনের নেক্সট টাইপটা আমরা দেখব, যেটা হলো জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী। জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন সংজ্ঞাটা কি আমরা দেখে নিই। উদ্ভিদের অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে অভিকর্ষবর্তী বা জিওট্রপিক বলছি। খুবই সিম্পল। এক্ষেত্রে কি বলছে? উদ্ভিদের অঙ্গের চলন, আমাদের পৃথিবীর আকার কেমন? কেউ কেউ বলে গোলাকার, কেউ কেউ বলে ডিম্বাকার। তো সেটা যাই হোক, গোলাকার হোক বা ডিম্বাকার হোক, সেটা তর্কপূর্ণ। আমরা ধরেই নিচ্ছি পৃথিবীর আকার ডিম্বাকার। তো পৃথিবীর উপরে তোমরা যদি অনুমান করো, পৃথিবীর উপরে তো আমরা সবাই বসবাস করছি, আমরা যে জায়গায় যদি গোলাকার হয়, তাহলে ভেবে ভেবে দেখো, একটা ডিম, ডিম নিশ্চয়ই তোমরা সবাই খেয়েছো বা দেখেছো। একটা ডিম যখন, একটা আস্ত ডিমের আকার কেমন? গোলাকার। একটা ডিমের উপরে ধরো একটা ডিমটাকে একটা পৃথিবী মনে করো, তো ওই ডিমের উপরে আর ডিমের পাশে জায়গা দুটো নিশ্চয়ই একই নয়। ডিমের উপরে যদি একটা জিনিস রেখে দিই, সেটা স্থিরভাবে থাকবে, যখনই ডিমের পাশে আমি সেই জিনিসটা রাখতে যাবো পড়ে যাবে, যেহেতু সেটা ডিম্বাকার। উপরে যেমন উচ্চতা রয়েছে, পাশে তেমন উচ্চতা নেই, আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। তাহলে কি, পাশের এক ডিমের প্রান্তের দিকে যদি আমি কোনো জিনিস রাখতে চাই, তাহলে সেটা পড়ে যাবে বা পড়ে যাওয়ার কথা। কিন্তু ডিমের আকৃতির মতো যদি আমাদের পৃথিবীর আকৃতি আমরা সমান বলি, তাহলে আমরা পুরো পৃথিবীটা জুড়ে মানুষ বসবাস করছে। তা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যদি মনে করি যে আমি ডিমের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি ডিমের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি, যেহেতু ডিমের উপরটা ব্যালেন্স আছে। এইবার তুমি বা অন্য কেউ যে যখন ডিমের ধারে বা প্রান্তের দিকে দাঁড়াতে যাবে, বা ডিম্বাকার যে জায়গা, এই যে ডিম্বাকার যে ডিমের আকৃতি, তার ডিমের ধারের দিকে যে দাঁড়াতে যাবে, সে তার নিশ্চয়ই পড়ে যাওয়ার কথা। বা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার পৃথিবীর
ধারের দিকে বা প্রান্তের দিকে আরেকজন যদি দাঁড়াতে চায় তাহলে তার পড়ে যাওয়ার কথা, কিন্তু সে পড়ে না কেন? পড়ে না তার কারণ হলো এই মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ নামক শক্তিটা রয়েছে বলেই সে পড়ে না। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি মানে এক ধরনের টান, যে তোমাকে ওই উম, পৃথিবীর পৃষ্ঠে তোমাকে আটকে রেখেছে বা তোমাকে পড়ে যেতে দিচ্ছে না। তাহলে তাহলে নিশ্চয়ই একটা টান রয়েছে, যার জন্য সে পৃথিবীর প্রান্তে গিয়েও আমার মতো স্বাভাবিক চলাফেরা করতে পারছে। তাহলে সেই যে টানটা, সেই টানটাকে আমরা কি বলছি? মাধ্যাকর্ষণ শক্তি, বা একে আমরা ইংলিশে কি বলি? গ্র্যাভিটি। তাহলে সেই গ্র্যাভিটির সঙ্গে এখানে উদ্ভিদের চলনের কি সম্পর্ক? উদ্ভিদের অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে অভিকর্ষবর্তী বা জিওট্রপিক বলছি। তাহলে উদ্ভিদের চলনের সাথে এখানে মাধ্যাকর্ষণ শক্তির সম্পর্কটা দেখো ছবিতে। আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু আগে যেটা বললাম, যে একটা টবে যদি তুমি একটা গাছকে বড় করতে চাও, একটা ছোট টবে প্রথমে তুমি ছোট একটা চারাকে যখন একটা টবে রাখবে, নিশ্চয়ই বড় একটা টবে একটা ছোট চারা রাখবে না। একটা ছোট টবে করেই একটা ছোট চারা রাখবে। সেই ছোট টবে করে যখন একটা চারা বড় হতে দিলে, এবার তুমি ডেইলি জল দিয়ে যাচ্ছ, তাতে চারা গাছটা কি হবে? জল দিলে, সূর্যালোক পেলে চারা গাছটা আস্তে আস্তে বেড়ে উঠবে, বাড়তে থাকবে। বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে উঠবে, বা তুমি ধরো দেখা গেল বাড়তে বাড়তে তুমি যে টবটা দিয়েছো, টবের নিচে একটা ছোট ছিদ্র থাকে, তো টবটা উদ্ভিদটা বাড়তে বাড়তে উদ্ভিদের মূলটা এখন কি হয়েছে? টব ছেড়ে বেরিয়ে এসেছে। তুমি আর টবটা চেঞ্জ করনি, উদ্ভিদটা বেড়ে গেছে, কিন্তু তুমি আর ছোট টবটা চেঞ্জ করে এরপরে উদ্ভিদের সাইজ অনুযায়ী তোমার টবের সাইজ দিতে হবে, তবেই না একটা নর্মাল ভাবে উদ্ভিদ বাড়বে। এবার তুমি কি করেছো? টবটা আর চেঞ্জ করোনি, সেই ছোট টবে উদ্ভিদটা রেখে দিয়েছো, যার ফলে উদ্ভিদ টবটা ভেদ করে, সেই নিচের ছিদ্র দিয়ে ভেদ করে উদ্ভিদের শিকড় বেরিয়ে এসেছে। এবার যখন উদ্ভিদের শিকড়টা বেরিয়ে আসবে, তাহলে টবটা পড়ে যাবে, টবটা আর ব্যালেন্স থাকবে না, বা যেমন যেমন ভাবে তুমি বসেছিলে থাকবে না, টবটা এবার আড়াআড়ি ভাবে পড়ে গেল। পড়ে গেলে তাহলে শিকড়টা তাহলে আড়াআড়ি ভাবেই বাড়ার কথা। যেহেতু আমি টবটা সোজা করে রেখেছিলাম, টব শিকড় সোজা ভাবে বাড়ছিল। তাহলে টবটা যখন পড়ে গেল বা আড়াআড়ি হয়ে গেল, তাহলে শিকড়টাও সমান্তরাল ভাবে আড়াআড়ি ভাবেই বাড়ার কথা। তাহলে এখানে ছবিতে যেটা দেখছো, শিকড়টা আড়াআড়ি ভাবে বা সমান সমান বা সরল রেখায় না বেড়ে কিভাবে বাড়ছে? নিচের দিকে অগ্রসর হচ্ছে। নিচের দিকে কোথায়? ভূপৃষ্ঠের নিচের দিকে, মাটির নিচের দিকে ভেদ করে এগিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি নিচের দিকে কেন যাচ্ছে? ওই যে বললাম, মাধ্যাকর্ষণ শক্তি, যে শক্তির প্রভাবে আমরা ভূপৃষ্ঠে আটকে আছি, বা ভূপৃষ্ঠের সঙ্গে ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা ভূপৃষ্ঠের সাথে যেভাবে আটকে আছি, ঠিক সেইভাবেই মূল কি হচ্ছে? ভূপৃষ্ঠের ভিতরে নিচের দিকে মূলটা আগাচ্ছে। তাহলে মূলটা এদিক কোন দিকে যাচ্ছে? ভূপৃষ্ঠের মধ্যে যাচ্ছে। ভূপৃষ্ঠের মধ্যে তুমি যত ভূপৃষ্ঠের মধ্যে যাবে, অভিকর্ষ বল, এই যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে বলটা বা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলি? অভিকর্ষ বল। তোমরা নিশ্চয়ই পড়েছো যে ছোটবেলায় পড়েছে, একটা গাছ দিয়ে আপেল পেকে গিয়ে আপেল বা পেয়ারা বা যে কোনো ফল, আমরা যেটা পড়েছি সেটা কি হলো? সেটা শুনেছিলাম যে একটা গাছ থেকে আপেল পড়ে গেছে, পড়ে গিয়ে নিচের দিকে পড়ে গেছে, এবং সেই আপেল গাছতলার নিচে কে বসেছিল? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এবার তিনি মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন। তো সেই যে আপেলটা পড়ে গিয়েছিল, তিনি তখন কি ভাবলেন যে আপেলটা নিচে কেন পড়লো? আপেলটা তো উপরে পড়তে পারতো। তাহলে নিশ্চয়ই একটা কোনো শক্তি এখানে কাজ করছে এই ভূপৃষ্ঠে, যার জন্য আপেলটা নিচে পড়েছে। তাহলে আপেলটা তো উপরেও যেতে পারতো, নিচে কেন পড়লো? তখন সেই ধারণার বশবর্তী হয়ে তিনি কি আবিষ্কার করেছিলেন? আইজ্যাক নিউটন এই মাধ্যাকর্ষণ শক্তি এবং অভিকর্ষ বল। এই মাধ্যাকর্ষণ তিনি আবিষ্কার করেছেন যে না, এই মাধ্যাকর্ষণ শক্তির জন্যই আপেলটা ভূপৃষ্ঠে পড়েছে, এবং সেই যে বলটা, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে বলটা উৎপন্ন, সেটা হচ্ছে অভিকর্ষ বল।
এবং এই অভিকর্ষ বল মাটির যত নিচের দিকে আমরা যাব তত এই অভিকর্ষ বলের প্রভাব বাড়তে থাকে। ঠিক এখানে ঠিক সেই জন্যেই এই যে টপ ভেদ করে যে শিকড়টা বেরিয়ে এসেছে, মাটি ভেদ করে নিচের দিকে এগিয়ে গেছে। তাহলে মূল কোথায় দিকে কোথায় গিয়েছে? মাটির নিচের দিকে গিয়েছে। তাহলে এখানে কি বলের প্রভাবে এটা হলো? আমরা জানতে পারলাম না অভিকর্ষ বলের প্রভাবে এই যে শিকড় মাটির নিচের দিকে গেছে। তাহলে এই ধরনের যে চলন হচ্ছে, এই শিকড়ের এই ধরনের চলনকে আমরা কি বলছি? জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন। বলো এই অবধি কেউ বুঝতে পারোনি বা কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে একটু কাইন্ডলি বলো। কেউ না বুঝে মাথা নাড়বে না বা কেউ না বুঝে এগিয়ে যাবে না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, হতে পারে আমি কোনো জায়গায় মিস করে যেতে পারি, আমাকে অবশ্যই সেই জায়গাটা ধরিয়ে দেবে বা সেই জায়গাটা বলবে যে স্যার আমি এই জায়গায় আমি বুঝতে পারিনি, এই জায়গার মানেটা আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বলে দিন। তো এতটুকু যে জিনিসগুলো বললাম, যারা যারা কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো। ওকে, সবাই বুঝতে পেরেছো তাহলে? বাহ, ভেরি গুড। তাহলে ভালো লাগলো সবাই বুঝতে পেরেছো। আমারও ভালো লাগছে যে না আমি তোমাদের সবাইকে ভালো মতো বোঝাতে পেরেছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো যখন খুবই ভালো। চলো এর পরে তাহলে কি বলছে? মূলের চলন, এই পয়েন্টেরই আন্ডারে রয়েছে মূলের চলনকে অনুকূল অভিকর্ষবর্তী ও কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলে। পার্শ্বীয় মূলকে তির্যক অভিকর্ষবর্তী বলে। তাহলে এই কথাটা কি? খুবই সোজা। অনুকূল আর প্রতিকূল তো তোমরা জানোই। মূলের চলনকে অনুকূল অভিকর্ষবর্তী, যেহেতু মূল অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যাচ্ছে, সেই জন্য মূলকে আমরা অনুকূল অভিকর্ষবর্তী বলছি। আগে কি হয়েছিল? জলের দিকে এগিয়ে যাচ্ছিল বলে অনুকূল জলবর্তী বলেছি হাইড্রোট্রপিক চলনে। ফটোট্রপিক চলনে আলোর দিকে এগিয়ে যাচ্ছিল বলে কাণ্ড এবং শাখা প্রশাখাকে আমরা অনুকূল আলোকবর্তী বলেছি। ঠিক একইভাবে এখানে অভিকর্ষ বলের প্রভাবে মূল মাটির নিচের দিকে যাচ্ছে বলে আমরা মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বলছি ও কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলছি। আর কাণ্ডকে যথারীতি আমরা, কাণ্ড তো বিপরীত দিকে আগাচ্ছে, তাই আমরা কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলছি। আর এখানে বলছে যে কি পার্শ্বীয় মূলকে তির্যক অভিকর্ষবর্তী বলে। পার্শ্বীয় মূল দেখো, একটা প্রধান মূল থাকে গাছের, প্রত্যেকটা গাছের একটা প্রধান মূল থাকে, আর সেই প্রধান মূল থেকে কিছু ছোট ছোট পার্শ্বীয় মূল বের হয়। সেই পার্শ্বীয় মূলগুলো দেখো পাশাপাশি ভাবে বা আড়াআড়ি ভাবে যেহেতু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য আমরা পার্শ্বীয় মূলকে কি বলছি? তির্যক অভিকর্ষবর্তী বলছি। যেহেতু সেটা তির্যক ভাবে আগাচ্ছে বা কোনাকুনি ভাবে আগাচ্ছে, সেই জন্য আমরা পার্শ্বীয় মূলকে কি বলছি? তির্যক অভিকর্ষবর্তী বলছি। তাহলে আমরা ট্রপিক চলনের যে তিনটে টাইপ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক চলন কাকে বলছি, এক্ষেত্রে কি কি ঘটছে এবং কাদের কাদের উদ্ভিদের মধ্যে কেমন চেঞ্জেস বা কেমন পরিবর্তন আসছে এই ধরনের চলনগুলি ঘটার ফলে আমরা দেখলাম, এবং আশা করি ট্রপিক চলন সম্পর্কে তোমরা সবটাই বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। তো তাহলে এরপরে আমরা যেখানে যাব সেটা হলো ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন এবং ট্রপিক চলন আমরা শেষ করলাম। এবার আমরা শুরু করব কি? ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন আমরা কাকে বলছি? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে আমরা ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলছি। তাহলে ন্যাস্টিক চলন কাকে বলছি? কেউ বুঝতে পেরেছো কি? এনিওয়ান, কেউ বুঝতে পেরেছো? চলো আমি বলে দিচ্ছি। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়, এতক্ষণ অব্দি আমরা কি দেখছিলাম? উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ একটা গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হচ্ছিল।
হ্যাঁ, উদ্ভিদের কাণ্ড একদিকে যাচ্ছিল, মূল একদিকে যাচ্ছিল। এক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়। উদ্দীপক মানে আমরা যে বুঝেছি কি কি, উদ্দীপক মানে হচ্ছে তোমার সূর্যালোক, জল এবং রাসায়নিক বস্তু। রাসায়নিক বস্তু, জল, সূর্যালোক এবং অভিকর্ষ বল ইত্যাদি বা আরো অনেক অনেক রয়েছে, আমরা আপাতত এইটুকু জানি। তাহলে উদ্দীপকের এই তীব্রতার উপর নির্ভর করছে। তাহলে যে যে উদ্দীপকগুলোর নাম আমি বললাম সেগুলোর তীব্রতার উপরে নির্ভর করে নিয়ন্ত্রিত হচ্ছে। এক্ষেত্রে উদ্ভিদের অঙ্গের চলন, হ্যাঁ, উদ্দীপকের গতিপথকে অনুসরণ করছে না, গতিপথকে অনুসরণ না করেও উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়। তখন সেই প্রকার চলনকে আমরা কি বলছি, ন্যস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই ন্যস্টিক চলন কাকে বলে বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ভেরি গুড। এই ন্যস্টিক চলনের প্রকারভেদ আমরা দেখব। ন্যস্টিক চলন কয় প্রকারের হয়? ন্যস্টিক চলন উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যস্টিক চলন 4 প্রকারের হয়, যথা ফোটোন্যস্টিক বা আলোক ব্যাপ্তি, থার্মোন্যস্টিক বা তাপ ব্যাপ্তি, সিসমোন্যস্টিক বা স্পর্শ ব্যাপ্তি, আর কেমোন্যস্টিক বা রসায়ন ব্যাপ্তি। তাহলে ন্যস্টিক চলন সংজ্ঞাটা আমরা এখানে বুঝলাম যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরণ করে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপরে। তীব্রতা মানে কি? তীব্রতা মানে লেভেল। তোমার যদি ধরো তুমি বিকেল বেলা বন্ধুদের সঙ্গে পড়াশোনা করে বন্ধুদের সাথে গিয়েছো ক্রিকেট খেলতে, তাহলে বিকেলের যে পরিবেশটা থাকে সেটা অনেকটা সুন্দর থাকে, মনোরম পরিবেশ থাকে। সূর্যের যে দুপুর বেলায় যে সূর্যের যে তেজ, যে প্রখর রৌদ্র থাকে, বিকেল বেলা সেটা থাকে না, অনেক মনোরম পরিবেশ থাকে এবং ভালোভাবে খেলাধুলো করা যায়। তাহলে তখন সূর্যের আলোর অতটা তীব্রতা থাকে না। কিন্তু তুমি যখন দুপুরবেলা পড়া ফাঁকি দিয়ে যখন চলে যাবে দুপুরবেলা ক্রিকেট খেলতে, তখন সূর্য একদম মাথার উপরে থাকে এবং আলোর তেজ অনেকটা বেশি থাকে। তাহলে এক্ষেত্রে তীব্রতা মানে কি, যখন সূর্য তো আলো দিয়েই যাচ্ছে, তাহলে দুপুরবেলা একরকমের আলো, বিকেল বেলা একরকমের আলো, আর সন্ধ্যা হওয়ার আগে একরকমের আলো থাকে সূর্যালোক, সবই তো সূর্যালোকের আলো। কিন্তু সূর্যালোকের তেজ বা তীব্রতাটা সবসময় সমান থাকে না। তাই এক্ষেত্রে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদের অঙ্গের নিয়ন্ত্রণটা হয়। হ্যাঁ, তাহলে তীব্রতা মানে কি বুঝলে? যে তীব্রতা মানে কত লেভেলের যে সূর্যালোক তার তেজ কতটা পরিমাণের। অনেক বেশি হলে তীব্রতা বেশি, তখন আমরা কি বলবো, সূর্যালোকের তীব্রতা অনেক বেশি। বিকেল বেলা তাহলে কি বলবো, সূর্যালোকের তীব্রতা অনেক কম। তাহলে তীব্রতার হেরফের হচ্ছে। সেই উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যে উদ্ভিদের অঙ্গের যে চলনটা ঘটছে তাকে আমরা ন্যস্টিক চলন বলছি। তাহলে আমরা দেখলাম কি ন্যস্টিক চলন 4 প্রকারের হচ্ছে, ফোটোন্যস্টিক, থার্মোন্যস্টিক, সিসমোন্যস্টিক এবং কেমোন্যস্টিক। চলো ন্যস্টিক চলনের টাইপ গুলো দেখি। ফার্স্ট হচ্ছে ফোটোন্যস্টিক। ফোটোন্যস্টিক বা আলোক ব্যাপ্তি। ফোটো মানে সবসময় মনে রাখবে, ফোটো মানে সেখানে আলো যুক্ত আছে, আলোক ব্যাপ্তি। তাহলে ফোটোন্যস্টিক বা আলোক ব্যাপ্তি চলন কি কাকে বলছি? উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন সূর্যালোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে আলোক ব্যাপ্তি চলন বলে। খুবই সোজা। ফোটো মানে আলোক, আগেই বলেছি। তাহলে কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন সূর্যালোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আলো মানে কি, আলোর উৎস মানে কি, সূর্য। তাহলে এখানে সূর্যালোকের তীব্রতা দ্বারা যে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হচ্ছে তাকে আমরা ফোটোন্যস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলছি। খুবই ইজি, এটা আশা করি বুঝতে পেরেছো। উদাহরণ কি? উদাহরণটা এখানে খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে অবশ্যই। পদ্ম এবং সূর্যমুখী। পদ্ম এক ধরনের ফুল, সূর্যমুখীও এক ধরনের ফুল। পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়। তোমরা সূর্যমুখী ফুল সবাই নিশ্চয়ই দেখেছো। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুল একদম ছাতার মতো গোল হয়ে ফুটে ওঠে। আবার সূর্যালোক যখন স্তিমিত হয়ে যায় বা সন্ধ্যার আগে সূর্যালোক যখন কমে যায় একদম, এই দেখো আমরা সাইডে যে ছবি দুটো দেখিয়েছি, প্রথমে দেখো দুপুরবেলা
এইভাবে সূর্যমুখী ফুল এইভাবে ফুটে ওঠে একদম পুরো গোল হয়ে, সরি। আর সন্ধ্যার পরে দেখো সূর্যমুখী ফুলগুলো কেমন অবস্থা হয়, একদম মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এটা কিসের প্রভাবে হচ্ছে? সূর্যালোকের তীব্রতার প্রভাবে। সূর্যালোক দুপুরবেলা একদম প্রচন্ড তীব্রতা থাকে, সেই জন্য এরকম এরকম অবস্থায় থাকে, একদম ফুটে থাকে। আর যখন কমে যায় তখন এরকম মুদে যায়। তাহলে এই ধরনের ফুল কি কি? পদ্ম, সূর্যমুখী প্রভৃতি। তো এই পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফুটে আবার কম আলোতে মুদে যায়, তাই এই পদ্ধতি একে পজিটিভ ফোটোন্যাস্টিক চলন বলি। ফোটোন্যাস্টিক চলন তো বলছি একে। তো এই দিনের বেলা যখন সূর্যের তীব্রতায় ফোটে এবং সূর্যের কম আলোতে মুদে যায়, এই ধরনের পদ্ধতিটাকে আমরা কি বল, এই ধরনের চলনটাকে আমরা কি বলছি? পজিটিভ পজিটিভ ফোটোন্যাস্টিক চলন। আর সন্ধ্যা মালতী, জুঁই এই ধরনের ফুল গাছ আবার কম আলোতে ফোটে, আবার বেশি আলোতে মুদে যায়। হ্যাঁ, কিছু কিছু এরকম ফুল গাছ আছে যেগুলো আবার রাতের বেলা ফুটে ওঠে, আবার সকালবেলা হলে এগুলো আবার মুদে যায়। সেগুলো কি কি? সন্ধ্যামালতী আর জুঁই। আর এই ধরনের চলনকে আমরা কি বলি? নেগেটিভ ফটোন্যাস্টিক। এটা মনে রাখবো, পজিটিভ ফটোন্যাস্টিক কাদের মধ্যে দেখা যায় আর নেগেটিভ ফটোন্যাস্টিক কাদের মধ্যে দেখা যায়। নেক্সট আমরা কি জানবো? থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি। থার্মো মানে হচ্ছে তাপ বা উষ্ণতা। উদ্ভিদের অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন এই ধরনের চলনকে থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলি। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে গলে আবার কম তাপে মুদে যায়। তাহলে থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি, থার্মো মানেই মনে রাখবে উষ্ণতা। ঠিক আছে, থার্মো ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে উষ্ণতা। থার্মোর উষ্ণতা হচ্ছে, যেমন হাইড্রো মানে জল, ফোটো মানে আলো, থার্মো মানে উষ্ণতা মনে রাখবে। থার্মোন্যাস্টিক নামটা শুনলেই মনে মনে ভেবে নেবে এর সাথেও উষ্ণতার কোনো সম্পর্ক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি মানে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন এই ধরনের চলনকে থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে। উষ্ণতার তীব্রতা মানে একটু আগেই বললাম, এই যে দেখছো এখানে উদাহরণ হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে গলে। অধিক তাপে মানে যখন সূর্যালোকের তাপ সর্বোচ্চ পর্যায়ে যায় তখন সবচেয়ে বেশি গলে। এখানে দেখো সূর্যালোকের উপস্থিতিতে টিউলিপ ফুল পুরোপুরি ফুটেছে। আর নেক্সট ছবিটাতে দেখো অল্প রোদে টিউলিপ ফুলগুলো ভালো করে ফোটেইনি। কেন? এক্ষেত্রে উষ্ণতার তীব্রতা কম ছিল। যে এটা হচ্ছে বিকেল বেলা বা সন্ধ্যার আগের পর্যায়ের যে ছবি দেখতে পাচ্ছ নেক্সটটাতে। এখানে টিউলিপ ফুলগুলো ভালো করে ফোটেইনি। কেন? ওইখানে উষ্ণতার তীব্রতা অনেক কম ছিল এই সময়, সেই জন্য ফোটেনি। তাহলে এই ধরনের চলনকে আমরা কি বলছি? থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন। আশা করি এতদূর অবধি বুঝতে পেরেছো। ন্যাস্টিক চলনের এই থার্মোন্যাস্টিক টাইপ অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই বলতে পারো। ওকে, বুঝতে পেরেছো তাহলে সবাই, ভেরি গুড। চলো এবার আমরা যাবো নেক্সট টাইপ, সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি। এটা আমরা আগের দিনের ক্লাসে কিছুটা পরিমাণে পড়েছি। সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন কাকে বলছি? স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টিক চলন বলছি। যেমন লজ্জাবতী লতার পাতা, লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নামটা মনে রাখবে, মিমোসা পুডিকা। লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রকগুলি নুইয়ে পড়ে বা মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তাহলে সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন কাকে বলছি? স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি। স্পর্শ করলেও বন্ধ হয়ে যাবে, ঘর্ষণের ফলেও বন্ধ হবে। যদি আমি ছোট আস্তে আঘাত করি বা জোরে আঘাতও করি বন্ধ হয়ে যাবে। বায়ুপ্রবাহ বা খুব জোরে ঝড় হলে বা খুব জোরে বাতাস হলে, যদি গাছের পাতা দুলতে থাকে, দোলে জোরে জোরে, এমনটা যদি হয় বাতাস, সেক্ষেত্রেও পাতা মুদে যায়। তাই এই প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টিক চলন আমরা বলছি। যেমন এই লজ্জাবতী গাছের পাতায় দেখো একটু টাচ করলে প্রথমে ছিল কেমন, প্রথম ছবিটাতে দেখো পুরোপুরি খোলা আছে পাতা, পরের ছবিটাতে দেখো পাতা মুদে গেছে।
তাহলে এখানে স্পর্শ হয়েছে বলে হাত দিয়ে দেখো, হাত দিয়ে স্পর্শ করেছে বলে মুদে গিয়েছে। সেটা হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা পাতার বৃন্তে বা বোটার কাছে পালভিনাস নামক একটি মোটর কোষ থাকে। তো যখন উদ্দীপকের প্রভাবে যে অংশে টাচ করবে সেই অংশের তীব্রতা, উদ্দীপকের প্রভাবে যখন পাতার মধ্যে তীব্রতা বৃদ্ধি পাবে, তখন ওই পালভিনাস কোষে যতটা পরিমাণে জল থাকতো, রস থাকতো সেই কোষে, সেই রসটা তখন যে জায়গায় আমরা টাচ করব সেখান দিয়ে অন্য কোষে সঞ্চালিত হয়ে যায় এবং সেই জন্যই পাতা মুদে যায়। চলো এর পরের টাইপ আমরা যেটা দেখবো সেটা হলো কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন। রসায়ন ব্যাপ্তি চলন বা কেমোন্যাস্টিক চলন কি? কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে। হ্যাঁ, কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন ঘটে, উদ্ভিদ এখানে উদাহরণটা দেখি, সূর্য শিশির গাছকে আমরা কি বলি? পতঙ্গ ভুক। যেহেতু এই সূর্য শিশির গাছের উপর, ফুলের উপরে পতঙ্গ এসে বসলে ফুলটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং পতঙ্গটা মারা যায়। এইভাবে এই সূর্য শিশির গাছ নিজেদের পুষ্টি সাধন করে। হ্যাঁ, এখানে কি বলছে? কোনো রাসায়নিক পদার্থগুলি কি কি হতে পারে? প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতি। কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলছি। আর এটা কোথায় দেখা যায়? সূর্য শিশির বা পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। ঠিক যেটা বললাম, ওই ফুলের উপরে যখন পতঙ্গ বসে তখন ফুলটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং সেই পতঙ্গকে আবদ্ধ করে ফেলে, পতঙ্গটা মারা যায় এবং পতঙ্গ মানে প্রোটিন, পতঙ্গের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটা তারা নিজেদের মধ্যে শুষে নেয় এবং এইভাবে তারা পুষ্টি সাধন করে এবং বেড়ে ওঠে। তাহলে আমরা ন্যাস্টিক চলনটাও দেখলাম। আজকে আমরা উদ্ভিদ চলনের প্রকারভেদটা পুরোপুরি করলাম। আমরা পরের দিন নেক্সট টপিক আমরা যাব। চলো আজকে এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ।